আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজস্ব আয় বাড়াতে বছরের শুরুতেই ৪৩ ধরনের পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। নতুন বছরে ব্যাংকিং খাত সহ অর্থনীতিতে স্বস্তি ফেরার আশাবাদ জানিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না বলে জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। এখন কোনো রেস্টুরেন্টে কেউ ১০০ টাকার খাবার খেলে পরিশোধ করতে হয় ১০৫ থেকে ১০৭ টাকা। এই ৫-৭ টাকা সরকারের কোষাগারে ভ্যাট হিসেবে জমা হয়। এই ভ্যাট বাড়ছে নতুন বছরে। এখন থেকে ১০০ টাকার খাবার খেলে গুনতে হবে ১১৫ টাকা। একইভাবে বাড়ছে পোশাক, মিষ্টি, বিস্কুট, আচার, টিস্যু পেপার সহ বেশ কিছু পণ্যের ভ্যাট। এছাড়া বাড়তে পারে বিমান ভাড়াও। অভ্যন্তরীণ থেকে শুরু করে সার্কভুক্ত সহ ইউরোপ, আমেরিকা ভ্রমণে শুল্ক বাড়তে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। যার টার্ন ওভার ৫০ লাখ টাকার উপরে তারাই খালি এটা বোধ আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটা বোধ আসছে না। তাহলে কি ভ্যাট বাড়ছে IMF এর পরামর্শেই? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না, তাই চিন্তাভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তির মতো খাতে আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ কমবে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতির ইস্যু ধামা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত বানিয়ে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে বলে দাবি করেছে দলটি। তারা বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 মিলিয়ন বেশি দুর্নীতি হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। কথা বলবো, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুট হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে বলা হয়, সরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চেয়ে বেসরকারি খাতের কুইক রেন্টালে জোর দেওয়া হয়েছে জনগণের পকেট কাটতে। ক্যাপাসিটি চার্জের নামে লোপাট হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পাচার হয়েছে দেশের বাইরে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে। এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 মিলিয়ন দুর্নীতির অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। বিএনপি মনে করে দুর্নীতি হয়েছে আরও বেশি। রূপপুরের তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে।
এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই টিউলিপের ব্যাপারে, এবং আরো দুর্নীতি আছে আর কি। শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সকল চুক্তির জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার 12,36,83,512 জন। গত বছরের তুলনায় 18,33,312 জন ভোটার বেড়েছে, যেখানে নারীর তুলনায় পুরুষ ভোটার বেড়েছে প্রায় দ্বিগুণ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতি বছরের মতো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নতুন নির্বাচন কমিশন। 2023 সালের তুলনায় 2024-এ ভোটার বেড়েছে 1.5%। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33 লাখ আর নারী ভোটার 6,03,00,000। নতুন করে বৃদ্ধি পাওয়াদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 11,85,000 আর নারী ভোটার 6,47,000। ব্রিফিংয়ে জানানো হয় 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ না পড়া, কোথাও কোথাও দ্বৈত ভোটার থাকার সম্ভাবনা, এই তালিকায় এখনো অনেকে বাদ পড়েছেন তথা আবেদন করেন নাই। এর মধ্যে ত্রুটি বিচ্যুতি যা কিছু আছে সেগুলো দাবি আকারে, আপত্তি আকারে আপনারা আগামী 15 দিনের মধ্যে উপস্থাপন করবেন। ভোটারদের বয়স নিয়ে এবং 2025 সালের আগে 18 বছর হওয়াদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে বলে জানানো হয়। আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন, জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এবার প্রথমবারের মতো 7টি দেশের 13,151 জন প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সমাজসেবার উদ্দেশ্যে নিজস্ব স্বার্থে মুনাফা না করে পরস্বার্থে ব্যবসা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনের উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতের ভোরে নারী, শিশু, প্রৌঢ় সহ সকল বয়সী বিপুল সংখ্যক মানুষ এই ওয়াকাথনে অংশ নেন। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের স্থলে এসে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ একে অপরের পাশে দাঁড়াবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু সামাজিক ও পারিবারিক বাস্তবতায় এখন সেই প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। এজন্য সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারণ মুখাপেক্ষি হতো। আমাদের সেই শক্তিটাকে যেন আমরা উন্মোচন করতে পারি, আমাদের পারিবারিকভাবে, আমাদের শিক্ষাগতভাবে। আশা করি আমরা আমাদের সকল সমস্যা এভাবে সমাধান করতে পারবো। দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে বলে জানালেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এর সাথে সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। আর পতিত আওয়ামী লীগ আমলে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামীর নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে অক্টোবরে মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। 43তম BCS এর সরকারি কর্ম কমিশনে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়া 227 জন প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 227 জন প্রার্থীর পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হবে। এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত 30 ডিসেম্বর 1896 জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি করে সরকার এতে স্বাস্থ্য পরীক্ষায় 40 জনের অনুপস্থিত ও 227 জনকে নিয়োগ অনুপযুক্ত বলা হয়। পরে অনুপযুক্ত সেসব প্রার্থীদের পুনর্বিবেচনার আবেদন চেয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসায় অবহেলার পাশাপাশি তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন আহতরা। একই সঙ্গে পরিচালকের রুমে তালা লাগিয়ে দিয়েছেন তারা। বিকেলে প্রথমে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুরোধে রাস্তা ছেড়ে দিয়ে তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করে। এই সময় আহতরা জানান, দুপুরের দিকে বিভিন্ন অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন আহতদের একটি প্রতিনিধি দল। এ সময় হাসপাতালের পরিচালক তাদের কথা না শুনে হাসপাতাল ছেড়ে যেতে বলেন। এমনকি আনসার দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তারা। রোববারের মধ্যে হাসপাতালটি পরিচালক পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আহতরা। আমরা ওনার কাছে সংখ্যামুক্ত না, আমরা যেহেতু উনি আমাদেরকে কেয়ারফুল না, আমাদের খোঁজ খবর নেয় না, তার কাছে আমরা ডিজেবল মনে করি না যেহেতু। আর এখন আমাদের একটা সিদ্ধান্ত যেটা আমরা নিচ্ছি, আমরা যখন রবিবারের মধ্যে যখন তার পদত্যাগপত্র না পাই, আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো। একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল, আনসার ছিল এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাজপথে রাস্তায় নামছে। আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই, আমরা ডিরেক্টর যা করছি তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে, কিন্তু আমাদের যে গণমানুষ, এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না, তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা। তারা এক কথায় মেনে চলে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। রাত 9টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়। উপাচার্যের ঘোষণার পর রাত 9:30টার পর প্রশাসন ভবনের তালা খুলে দিলে প্রায় 10 ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। এর আগে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় প্রশাসন ভবনে তালা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য এবং শতাধিক কর্মকর্তা কর্মচারী। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলবো, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। ছাত্রদের আরো দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব।
কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না, কিন্তু এটা আমি একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাব, কিন্তু এটাই আমার অঙ্গীকার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার। কাজী নজরুল ইসলাম সব ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট ছিল না। তবে দেশের জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে চলতি বছরের 2রা জানুয়ারি কাজী নজরুল ইসলামকে সরকারিভাবে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর আগে তাকে জাতীয় কবি সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন 2018 জারি করা হয়। আর 1976 সালে 18 ফেব্রুয়ারি তাকে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছর তাকে 21শে পদকে ভূষিত করা হয়। প্রায় 1 কোটি লোককে নিয়ে টিসিবি কার্যক্রম চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, অনিয়মের কারণে 40 লাখের বেশি টিসিবি কার্ড বাতিল করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে টিসিবি ডিলারদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা অলরেডি প্রায় 40 লক্ষের উপরে কার্ড বাতিল করেছি। আমরা বাতিল এবং সংযোজন এই দুটোই ডাইনামিক একটা প্রক্রিয়া। আমাদের মূল উদ্দেশ্য যে আমরা টিসিবির যে 1 কোটি পরিবারের পরিকল্পনা, সেটা থেকে যে স্মার্ট কার্ডের রূপান্তরের যে প্রচেষ্টা চলছে এবং এর সাথে টিসিবির যে সুবিধাভোগীর ক্ষেত্রে যে কার্ডগুলোর বিতরণ ব্যবস্থা থেকে বিপণন ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থাগুলো আছে, এটা উপলব্ধি করার জন্য আসছি। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। সিনহার বিরুদ্ধে যারা অবিচার করেছেন তাদের শাস্তিরও দাবি জানান তিনি। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশের প্রধান বিচারপতি এখনো রিফিউজি হিসেবে কানাডায় আছে। এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল? তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্যান্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন আইনশৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত আমি মনে করি। এবং এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও একজনকে চিকিৎসার সহায়তা এবং স্বাবলম্বী করার জন্য আর্থিক সহায়তা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আহত রাইসুর রহমান রাতুলের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিজিবির কর্মকর্তারা। সম্প্রতি চিকিৎসা সেবায় ও কর্মসংস্থানে আর্থিক সংকটের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রাতুল। তার নজরে আসে বিজিবি কর্মকর্তাদের। এর আগে গত 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জনের মধ্যে অসহায় 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করে বিজিবি। আরও 100 জন আহত ছাত্র জনতাকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় বিজিবি। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে মেডিকেল কলেজে অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএমএ বগুড়া শাখার আহ্বায়ক ডাক্তার আফসাউল হাবিব রোজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের 15 জন চিকিৎসককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। হাফেজ কারি মাওলানা আবু ইউসুফের স্মরণে ঢাকায় শুরু হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন। বিকেলে ধানমন্ডির মসজিদ উদ তাকওয়া সোসাইটির আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। আজ প্রথম দিনে সম্মেলনের শুরুতেই দেশীয় হাফেজদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। আগামীকাল 2 দিন ব্যাপী এই কেরাত সম্মেলন শেষ হবে। সমাপনী দিনে আন্তর্জাতিক পর্যায়ে কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রতিযোগীরা অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত করবেন। বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশি বিদেশি প্রখ্যাত কারিগণ অংশ নিয়েছেন। স্থাপত্য শিল্পে অসাধারণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং উজ্জ্বল স্থাপত্য কর্মকে সম্মানিত করার উদ্দেশ্যে 11তম সাইকেল বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন হলো আজ। রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের মাল্টিপারপাস হলে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত হয় প্রকল্প প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
IAB এর সভাপতি স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অ্যান্ড ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী সহ আরও অনেকেই। প্রদর্শনীতে ৭২টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। খেলাপি ঋণ আদায়ের সামনের দিনে সোনালী ব্যাংক আরও জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শওকত আলী খান। সকালে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। হলমার্ক সহ ব্যাংকটির বড় খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের যথাযথ চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সোনালী ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপের ঋণ বিষয়ে সোনালী ব্যাংকের এমডি জানান, বেক্সিমকোর কাছে পাওনা 1600 কোটি টাকা। সম্প্রতি ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তারা আরও জানান, আগামী দিনে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো হবে। খেলাপি ঋণ 16,000 অ্যারাউন্ড না, টোটাল 16,000 কোটি টাকার মতো হতে পারে। হ্যাঁ, সেপ্টেম্বর ভিত্তিক, ডিসেম্বর ভিত্তিকটা এখনো বের হয়নি। এগুলো আদায়ের আমাদের পদক্ষেপ এগুলো থেমে নেয়, খুব জোরালোভাবেই চলমান আছে। হলমার্কস থেকে আমাদের টাকা আদায়ের জন্য যে পদক্ষেপ সেটা জোরালোভাবে চালু আছে। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অপরিবর্তিত রেখে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বিকেলে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1,455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটো গ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি 2025-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সদ্য বিদায়ী 2024 সালে 4 দফা এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং 7 দফা দাম বাড়ানো হয়েছিল। এনটিভি দর্শক ফোরামের আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজয় উৎসব। পাশাপাশি প্রবাস বিনোদন পর্ব 24-এর জমকালো আয়োজনে যোগ দেন প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিত্ব, শিল্পী সহ আরও অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে পালিত হলো বর্ণিল বিজয় উৎসব। পাশাপাশি 24 বারের মতো অনুষ্ঠিত হলো ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন। আয়োজনের পৃষ্ঠপোষকতা এনটিভির সঙ্গে ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, রিয়াদ ফুড হাউস, আলমদিনা ফ্যাশন হাউস, গল্ফ টলেডো রেস্টুরেন্ট, অনলাইন পোর্টাল আলোচিত বার্তা। অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি সাকিবুল ইসলাম। মন থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঞ্চালনা করেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। প্রধান অতিথি ছিলেন আলমদিনা ফ্যাশন হাউসের এমডি ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন বাথা সানসিটি মেডিকেলের এমডি আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সিনিয়র সহসভাপতি শেখ বাদল, যুবনেতা AKM ফরিদ, রিয়াদ মহানগর এনটিভি দর্শক ফোরামের সভাপতি স্বপন হাওলাদার সহ আরও অনেকে। উৎসবের সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন এনটিভির সংবাদ উপস্থাপিকা মহসেনা শাওন। শিল্পী রাকা জারা সহ অন্যদের সাংস্কৃতিক উপস্থাপনা মুগ্ধ করে অতিথিদের। অনুষ্ঠানে অংশ নিয়ে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং বর্ণিল অনুষ্ঠানের প্রশংসা করেন অতিথিরা। এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের আন্তরিকতা, তাদের একাগ্রতা সবকিছু দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি। বরাবরই এনটিভির শোগুলো খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ হয়। আমি দেশ ও বিদেশের সকল বাংলাদেশী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই অনুষ্ঠানের জন্য সকল এনটিভির কলা কৌশলী ও আমার সহযোদ্ধাগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হোক, যেই বাংলাদেশে কারো চক্ষু রাঙানি আমরা ভয় করব না। আমি ধন্যবাদ জানাই সকল এনটিভি প্রবাসী এবং সকল সাংবাদিক ভাইদেরকে। আমাদের যেন সামনে আরো সুন্দর কিছু দেখাতে পারে আপনাদেরকে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী সাংবাদিক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় এনটিভির আনন্দ আয়োজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।